গল্পের নাম ভালোবাসায় ভোলাবো। গল্পটি লিখেছেন লেখিকা শাশ্বতী রায়। পয়লা আশ্বিনে মায়ের কোল আলো করে এলো সে। মেয়ের রূপের ছটায় মুগ্ধ হলো সকলে। বলল, সাক্ষাৎ লক্ষ্মী এসেছে ঘরে। ঠাকুমা আদর করে নাম রাখলেন পরী। তা সার্থক সে নাম। দিন মাস বছর যায়, পরীর রূপ খুলতে থাকে ধীরে ধীরে। যে দেখে সেই বলে, আহা কি সুন্দর, কি সুন্দর, যেন রূপকথার রাজকন্যা বইয়ের পাতা থেকে নেমে এসেছে। পরী বড় হয়েছে, এখন সে নিজেই নিজের রূপ সম্পর্কে বেশ সচেতন। দিনের বেশিরভাগ সময় তার কেটে যায় আয়নার সামনে বসে। মা বলে, ওরে পড়ার দিকেও একটু নজর দিতে পারিস। পরী আড়ালে মুখ বেঁকায়। মাকে বলে, হুম, ভারী তো পড়াশোনা। তুমিও তো কত ডিগ্রি নিয়ে এখন বসে বসে সারাদিন হাতাখুন্তি নাড়ছো। সে তো তোর দেখাশোনায় যাতে ত্রুটি না হয় তার জন্যই আমায় বাড়িতে বসে থাকা। পরীর কানে যায় না মায়ের কথা। সে রূপচর্চায় ব্যস্ত হয়ে পড়েছে তখন। দিন যায়, পরী এখন কলেজে যাচ্ছে। কলেজে প্রথম দিন পা রেখেই সে বুঝতে পারে চারদিক থেকে মুগ্ধ দৃষ্টি তাকে ঘিরে ধরেছে। বান্ধবীরা অবধি সপ্রশংস দৃষ্টিতে পরীকে দেখে। তবু খুশি হতে পারে না আমাদের পরী। মনে মনে ভাবে, আহা যদি তৃণার মতো চুলের গোছ হতো, পারমিতার মতো বাঁশির নাক হতো। কলেজের সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রতিভাবান ছেলে সুকান্ত পরীর সাথে ভাব জমায়। লেক, পার্ক, নন্দন সর্বত্রই তাদের একসাথে দেখা যায়। অন্ধকার সিনেমা হলে সুকান্ত পরীর ফর্সা নরম হাত চেপে ধরে। ফিস ফিস করে পরীর কানে কানে বলে, ভালোবাসি, ভালোবাসি। সুকান্তর প্রেম পরী হেলায় প্রত্যাখ্যান করে। মন ভেঙে যায় সুকান্তর। রঙিন জলের নেশায় ডুবিয়ে দেয় নিজেকে। বন্ধুরা রেগে যায় পরীর উপর। বলে, এত ভালো ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিলি তুই। ওরকম মেনিমুখো ছেলে আমার পছন্দ নয়। পরী মুখ বেঁকিয়ে বন্ধুদের বলে, তবে ওর সাথে এতদিন ঘোরাঘুরি করে ঢং করলি কেন? প্রথমেই বলে দিতে পারতিস। এখন তো জেনে গেছিস, ব্যাস এবার আমার পিছু ছাড়। কোনো রকমে কলেজের গণ্ডি পেরোয় পড়ি, তবে তাতে তার কোনো হেলদোল নেই। পড়ার বইয়ের সামনে বসা চেয়ে আয়নার সামনে বসা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করে বাবা। তবে এহেন নাক সিটকানো মেয়ের জন্য পাত্র পাওয়া ভারী দুষ্কর হয়ে দাঁড়ালো। পরীর রূপ দেখে মোটা মাইনের শিক্ষিত পাত্ররা হ্যাঁ বলতে দ্বিতীয়বার ভাবত না। তবে বাধা আসতো মেয়ের তরফ থেকে। কোনো ছেলের রং কালো তো কারোর মাথার চুল কম, কারোর আবার আলু ভাতে চেহারা, তো কেউ আবার উচ্চতায় কম। আবার রূপে কার্তিক ঠাকুর হলে হয়তো তার অর্থের জোর কম। পরীর উৎপাতে মা বাবার প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। একদিন বাবা ফরমান জারি করে, আর দুজন মাত্র পাত্র আমার লিস্টে আছে। তাদের মধ্যে যদি কাউকে পছন্দ হয় তো বিয়ে করো, না হলে তোমার বিয়েতে আমি নেই। পরী ঠাকুমা হাই হাই করে ওঠে, এ কি বললি খোকা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। পরীর বাবা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরী তো পড়ল মহা ফাঁপড়ে। আর মাত্র দুটো অপশন, তাও আবার তার মতো সুন্দরীর জন্য। কিন্তু বাবাকেও পরী বেশ ডরায়। অতএব সেজেগুজে পরীকে বসতেই হলো পাত্রপক্ষের সামনে। আগের মতোই এবারেও পরী এক দেখাতেই পাশ করে গেল। দুই পাত্রের মধ্যে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিরাট চাকরি করে, কোম্পানি থেকে বাড়ি গাড়ি দিয়েছে। তবে তার একটিই খুঁত, গায়ের রংটি তার বেশ চাপা। দ্বিতীয় পাত্রটি আবার ঘর আলো করা সুন্দর। পরী তাকে দেখেই ভালো লেগে গেল। কিন্তু সে মাঝারি মাপের বেসরকারি ব্যাংকের চাকুরে। পরী পড়ে গেল দোটানায়। তার তো আবার রূপ গুণ দুটোই চাই। কিন্তু দুই পাত্রকে মিলিয়ে কোনো সংকট জাতীয় পাত্র সৃষ্টি করা তো ভগবানেরও অসাধ্য এক্ষেত্রে। পরী বাবার কাছে একবার মিনমিন করতে গেল, কিন্তু তার বাবা নিজের সিদ্ধান্তে অটল। বাধ্য হয়ে পরী বিয়েতে মত দিল। মনে মনে ভাবল, পয়সা তো বিয়ের পরেও আসতে পারে। কথায় আছে, স্ত্রী ভাগ্যে ধন। এই কথাটা সত্যি করে দেখাবো।
কিন্তু কালো ছেলেকে তো ধুলেও সাদা করতে পারবো না, তাই সে গুণের আগে রূপকেই বেছে নিল। মেয়ের উপর রেগে থাকলেও বিয়েতে কোনো রকম কার্পণ্য করল না পরীর বাবা। বেশ ঘটা করে পরীর বিয়ে হয়ে গেল অভিরূপের সাথে। বর কনেকে পাশাপাশি দেখে চোখ জুড়োলো সকলের। এক বাক্যে সবাই স্বীকার করল, এদেরকেই বলে মেড ফর ইচ আদার। ফুলশয্যার রাতে অভিরূপের সাথে মিশে যেতে যেতে পরীর মনে হলো, একেই বোধহয় স্বর্গীয় সুখ বলে। কি ভাগ্যি, ওই কালো কুৎসিত দাঁড়কাকটাকে বাবা হ্যাঁ করে দেয়নি। প্রাপ্তির আনন্দে আরও বেশি করে অভিরূপকে জড়িয়ে ধরে পরী। দিরাগমন, মধুচন্দ্রিমা, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা সব মিলিয়ে বিয়ের পরে 2-3 মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। বিয়ের যাবতীয় নিয়মকানুন মিটতে অভিরূপের বাবা মাও চলে গেছেন গ্রামের বাড়িতে। ফলত পরীর মুক্ত জীবনে সুখের অন্ত নেই। সকালে উঠে যৎসামান্য রান্নাবান্না সেরেই শুরু হয় রূপচর্চা। না হয় ফোনে অনন্ত ইন্টারনেটের ঘাঁটাঘাঁটি। মাঝে মাঝে বন্ধু বান্ধবীরা ফোন করে। পরী সুখের সাগরে ভাসতে ভাসতে তাদের সাথে হাবিজাবি গল্প করে যায়। ফেসবুকে অভিরূপ আর তার ছবিতে অজস্র প্রশংসা দেখে মন ভরে যায় পরীর। তখন বিয়ের অ্যালবাম উল্টে দেখে, পাল্টে দেখে, তবু আশ মেটে না তার। সত্যি সে জিতে গেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় পরীর। এরই মধ্যে একদিন পরীর স্কুলবেলার বান্ধবী মাধুরী এসে হাজির। বিয়ে ঠিক হয়েছে মাধুরীর। পরী আর অভিরূপকে যেতেই হবে। মনে মনে ঠিক করে পরী, সে কেমনভাবে সাজবে আর অভিরূপকেও কেমনভাবে সাজাবে, যাতে নতুন দম্পতিকে ফেলে সবাই তাদের দিকেই তাকিয়ে থাকে। বিয়ে বাড়িতে গিয়ে পরী দেখল, সত্যিই মাধুরীর বর তার অভিরূপের কাছে একদম ম্যানমেরে। অহংকারী অহংকারী মুখ করে মাধুরীর সাথে ছবি তুলছিল পরী। কি মনে হতে মাধবীর কানে কানে শুধালো, এই হানিমুনে কোথায় চললি? পুরী, দীঘা নাকি দার্জিলিং? না রে, আমরা ব্যাংকক যাচ্ছি। মাধুরীর শ্যামলা গালেও লালচে আভা দেখা দিল। নিজের অজান্তেই পরীর মুখটা শুকিয়ে গেল। নিজের মধুচন্দ্রিমার প্রতিটা মুহূর্ত যেন পানসে লাগতে শুরু করলো। আমতা আমতা করে বান্ধবীকে প্রশ্নটা করেই ফেলল, যেটা আগের দিন করতে ভুলে গেছিল। কি করে রে তোর বর? ও তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর বিস্তারিত শোনা হলো না পরীর। অভিরূপ খেতে ডাকছে। কোনো সুস্বাদু খাবারের স্বাদ আজ পেল না পরী। মাথায় বিপ বিপ করছে ব্যাংকক ব্যাংকক। অটোতে বাড়ি ফিরছিল পরী অভিরূপ। আজ তোমার কি হলো বলো তো? এত নাচতে নাচতে গেলে, আর গিয়ে থেকে মুখ তোলা হাঁড়ি করে রেখেছ। কেউ কিছু বলেছে নাকি? পরী কোনো উত্তর দিচ্ছে না দেখে অভিরূপ চুপ করে গেল তখনকার মতো। বাড়ি পৌঁছেই পরী সমূর্তি ধরল। ছুঁড়ে ছুঁড়ে গা থেকে গয়নাগাটি ফেলছে। মাথার বেল ফুলের মালাটা মাটিতে ফেলে পা দিয়ে পিষল। যদি তাতে রাগটা কমল না, বরং অভিরূপকে ঘরের মেঝে থেকে গয়না কুড়োতে দেখে মাথাটা আরও গরম হয়ে গেল। বাথরুমে গিয়ে হরাস হরাস করে মাথায় জল ঢালল। ধীরে ধীরে স্থিমিত হচ্ছে ক্রোধ। নাইটি গলিয়ে বাইরে এসে দেখল অভিরূপ তার বেনারসি ভাঁজ করে রাখছে। পরীকে দেখে এগিয়ে এলো, নরম করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো তো তোমার? তুমি তো এমন কখনো করো না। ইস, এর উপর রাগ করে থাকা যায়? নিজেকেই খারাপ লাগতে শুরু করলো পরীর। সেদিনের মতো আগুন নিভলেও মাঝে মাঝেই কিন্তু সেই আগুন উস্কে দিতে শুরু করলো ফেসবুকে বন্ধুদের নিত্য নতুন ছবি। কেউ বেড়াতে যাবার ছবি দেয়, তো কেউ স্বামীর দেওয়া উপহারের। পরী সর্বাঙ্গ জ্বলতে থাকে। যত রাগ গিয়ে পড়ে অভিরূপের উপর। পরীর চাহিদার ঠেলায় অস্থির হয়ে ওঠে অভিরূপের জীবন। তবু সে নীরবে চেষ্টা করে দাবি মেটাবার। না পারলেই ঝগড়াঝাঁটি, অশান্তি। ছুটির দিনগুলো অভিরূপের জীবনে বিষাক্ত হয়ে ওঠে। সারাদিন চলতে থাকে পরীর ঘ্যান ঘ্যান। তার সাথে ফেসবুক খুলে হরেক কিসিমের ছবি দেখানো। এরকমই এক রবিবার অভিরূপ বাজার নিয়ে এসেছে। হাত থেকে বাজারের থলিগুলো নিতে নিতে পরীর গজগজ শুরু হয়ে গেল। একটা দিন তোমার ছুটি, সেদিনটা কোথায় আমরা বাইরে যাব, ঘুরবো ফিরবো? তা না, রোজকার মতো এক রুটিন। রোজ রোজ রান্না করতে ভালো লাগে না আমার।
তোমার উচিত ছিল কোনো রাজপুত্রকে বিয়ে করা। আমার পক্ষে এর বেশি কিছু দেওয়া অসম্ভব। আমি খুব সাধারণ পরী। অভিরূপ আজ আর থাকতে না পেরে বলে ফেলল। হ্যাঁ, আমি ঠকে গেছি তোমায় বিয়ে করে। রূপ দেখতে গিয়ে ভুলে গেছিলাম আরামে থাকতে গেলে পকেটটাও দেখতে হয়। দুপদাপ করে রান্নাঘরে চলে গেল পরী। আছাড় মেরে মেরে বাসন নামাচ্ছে সিঙ্কে। ঘর থেকে শব্দ পাচ্ছিল অভিরূপ। নিজের অক্ষমতার কথা ভেবে খুব কান্না পাচ্ছে আজ অভিরূপের। এত ভালোবাসা দেবার পরেও পরী এসব কি বলল? এভাবে চোখে আঙুল দিয়ে অভিরূপের দুর্বল জায়গাটা দেখে কি আনন্দ পেল? ভাবছিল অভিরূপ কিভাবে তাদের সম্পর্কটা আবার সাজানো যায়। একটা তীব্র আর্তনাদে অভিরূপের ভাবনা সুতোয় টান পড়ল। রান্নাঘরে ঢুকেই দেখল মুখ ঢেকে পরী ছটফট করছে। স্ল্যাবের উপর উল্টে রয়েছে কড়াই। চারদিকে তেল ছড়িয়ে রয়েছে। আজ 2 মাস হয়ে গেল পরী বাড়ির বাইরে পা রাখেনি। সারাদিন চুপ করে বসে থাকে। আত্মীয় বন্ধু কারোর সাথেই যোগাযোগ করে না নিজে থেকে। কেউ কোনো ফোন করলেও 2-4টে হ্যাঁ হুঁ করে ফোন রেখে দেয়। সাধের ড্রেসিং টেবিলের আয়নাখানা পাতলা ওড়না দিয়ে ঢেকে রেখেছে। নিজের মুখ দেখতে নিজেরই ভয় করে যে। সেদিন অভিরূপের উপর রাগ করে বোয়াল মাছগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল কড়াইতে। রাগের মাথায় খেয়ালও ছিল না দূরে সরে আসার কথা। ফলস্বরূপ তেল ছিটে এসে মুখে বড় বড় গোটা 5 ফোসকা। ক্ষত সারলেও চিহ্ন রেখে গেছে পরীর সারা মুখে। খুব বড় একজন ডার্মাটোলজিস্ট কনসাল্ট করেছে অভিরূপ। তিনি আশা দিয়েছেন 6 সপ্তাহের মধ্যে পরী ঠিক হয়ে যাবে। তবে যে ক্রিমগুলো উনি প্রেসক্রাইব করেছেন তা খুবই ব্যয়বহুল। মনে মনে সংকল্প করছিল অভিরূপ যতই দাম হোক না কেন ওষুধগুলো তাকে কিনতেই হবে। দরকার হয় অফিসে ওভারটাইম করবে সে। পরী ঠিক হচ্ছে, শুধু ত্বকে নয় মনেও। সেদিনের ঘটনা পরীর মনে গভীরভাবে ছাপ ফেলে গেছে। ফেলে আসা এই কটা মাসে পরী নিজেকে বারবার খুঁড়েছে। নিজের স্বার্থপরতা, অন্যায় চাহিদার কথা ভেবে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। অভিরূপকে যত দেখেছে অবাক হয়েছে। সে তো অভিরূপের রূপে মুগ্ধ হয়ে বিয়ে করেছিল। কিন্তু অভিরূপ তো শুধু তার সৌন্দর্যে নয়, তাকেও মনে প্রাণে গ্রহণ করেছে। জানালায় দাঁড়িয়েছিল পরী। আজও অভিরূপ দেরিতে ফিরবে। অফিসের পর একটা কোচিং সেন্টারে অঙ্ক শেখাতে যায় আজকাল। খুব খাটুনি যায় বেচারার। দিন দিন কেমন যেন ঝলসে যাচ্ছে চেহারাটা। অভিরূপের জন্য কষ্ট হচ্ছিল পরীর। এই কমাসে অভিরূপ যেন তার মনের আরও কাছে এসে গেছে। 2 হাতে আগলে রেখেছে পরীকে। সামান্যতম আঘাতও যেন পরীর মনকে স্পর্শ করতে না পারে। ক্রমাগত সেই চেষ্টা করে গেছে। আর এই মানুষকে পরী অন্যের স্বামীর সাথে তুলনা করে জ্বলে পুড়ে মরছিল। নিজে কষ্ট পাচ্ছিল, আবার অভিরূপকেও কষ্ট দিচ্ছিল। ছিছি করতে ইচ্ছে হয় পরীর নিজেকে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একই কথা ভাবছিল অভিরূপও। একটা দুর্ঘটনা কিভাবে একজন মানুষকে বদলে দেয় ভেবে অবাক লাগছিল তার। কয়েক মাস আগে তার বাড়ি ফিরতে রীতিমতো ভয় করত। আর এখন যেন এক নিঝুম পুরীতে বাস, যেখানে আছে এক ঘুমন্ত রাজকন্যা। দুর্ভাগ্য অভিরূপের, তার কাছে রাজকন্যার ঘুম ভাঙানোর জাদুকাঠি নেই। কেমন যেন নিষ্প্রিয় হয়ে গেছে পরী। আগে অফিস থেকে ফিরলেই ঝলমল করে উঠত। চাহিদা তার অন্যদের তুলনায় বেশি হলেও মাঝে মাঝে সেটা ভালোও লাগতো অভিরূপের। মানুষ তো তার কাছেই দাবি করে যাকে ভালোবাসে, একান্ত নিজের বলে ভাবে। কতদিন তার সুন্দরী বউটার মুখে হাসি দেখেনি। ভাবতেই ছোট্ট একটা শ্বাস পড়ল অভিরূপের। তবে আজ হয়তো পরীর মুখে হাসি দেখতে পাবে। কাল দোল, প্রথমবার তারা একসাথে রং খেলবে। তার উপর আজ দুটো ভালো খবর নিয়ে বাড়ি ফিরছে সে। ঘড়ি দেখল অভিরূপ, বেশ রাত হয়ে গেছে। আগের বাসটা একটুর জন্য মিস করে গেছে। পরেরটা কখন আসবে কে জানে। ফোনটার চার্জও ফুরিয়ে গেছে কখন। পরী নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। একটা ট্যাক্সি নেবে নাকি ভাবছিল অভিরূপ। পরক্ষণেই মনে হলো থাক, যে কটা টাকা বাঁচানো যায়। প্রায় 11টা বাজে। সত্যিই খুব চিন্তা হচ্ছিল পরীর। অভিরূপ তো এত দেরি করে না কোনো দিন। ফোনটাও বন্ধ করে রেখেছে। রোজই পড়ানোর সময় ফোনটা বন্ধ করে রাখে। এমন ভুলো মনের ছেলে,
আজ ক্লাসের পর ফোনটা অনও করেনি। মনে মনে ঠিক করছিল পরি আজ বাড়িতে ফিরলেই বলবে কোচিং সেন্টারের কাজটা ছেড়ে দিতে। টিভিতে নিউজ চ্যানেলটা চলছিল নিজের মনে। হঠাৎ শুনল রাসবিহারী মোড়ে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু। পরিচয় জানা যায়নি। পরীর মাথার ভিতরটা ফাঁকা হয়ে গেল নিমেষে। অভিরূপের কোচিং সেন্টারটাও তো ওখানেই। ভাবনায় দুশ্চিন্তায় পরীর চোখে জল এসে গেল। এত রাতে কোথায় যাবে? কার সাহায্য নেবে এখন? বাবাকে জানানোর জন্য ফোনটা হাতে তুলল পরী। তখনই ডোরবেল। দৌড়ে গিয়ে দরজা খুলতেই সামনে অভিরূপ। সরি, অনেক রাত হয়ে গেল। তোমায় খবর দিতে গিয়ে দেখি ফোনটায় চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। অপ্রস্তুত মুখে হাসছে অভিরূপ। অভিরূপকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল পরী। কি হয়েছে পরী? তুমি এত কাঁদছো কেন? টিভিতে একটা অ্যাক্সিডেন্টের খবর দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পরীর কান্না থামে না। পরী, প্লিজ শান্ত হও। আমি একদম ঠিক আছি। দেখো, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ছোট্ট ঘরখানা। অভিরূপকে আঁকড়ে ধরে শুয়ে আছে পরী। তোমার জন্য আজ দুটো ভালো খবর আছে জানো পরী? ডেপুটি ম্যানেজার খবর দিল আমার প্রমোশন হচ্ছে, স্যালারিও বাড়বে। এপ্রিলে ফাইনাল জানাবে সব কিছু। আমি ভাবছি ইনসেনটিভটা পেলে কোথায় বেড়াতে যাব। তোমার তো সমুদ্র খুব প্রিয়, গোয়া বেড়াতে যাবে? বিদেশ না হলেও গোয়া তোমার একেবারে খারাপ লাগবে না। দেখো, পরীর খোলা চুলে বিলি কেটে দিচ্ছিল অভিরূপ। মায়াবী স্পর্শে চোখে জল এসে গেল পরীর। কোনো মতে বলতে পারল, আমার বিদেশ চাই না, গোয়াও চাই না। আমার শুধু এভাবেই ভালোবেসে জড়িয়ে রেখো সারা জীবন। এভাবে সারা জীবন? আমি তো রাজি। আর তুমি? দুষ্টুমির হাসি খেলা করছে অভিরূপের চোখে। রঙের ছোঁয়াচ পরীর গালেও। দক্ষিণের খোলা জানালা দিয়ে বসন্তের বাতাস আসছে ঝিরিঝিরি করে। অভিরূপের ভালোবাসায় ডুবে যাচ্ছিল পরী। কাল রঙের উৎসব। ভালোবাসার রামধনু রঙে ভরে উঠুক ওদের আগামী দিনগুলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।